হ্যালো। হ্যালো, নমস্কার। আমাকে লাইভ দেখা যাচ্ছে মনে হয়। ইয়েস, আই ক্যান সি কিছু কিছু লোক জয়েন করেছে। থ্যাংক ইউ অনুরূপ, থ্যাংক ইউ চন্দনা। হ্যালো, গুড ইভিনিং, গুড ইভিনিং। আজকে সন্ধ্যা, শুভ সন্ধ্যা আমার জন্য, আশা করি আপনাদের জন্য। কেন আজকে আমার প্রথম বাংলা প্রোগ্রাম। শতদলদা আসছেন, থ্যাংক ইউ ফর দ্য ওয়েলকাম। আমি তো আসামের মেয়ে, নমস্কার সবাইকে। আর বাংলায় আজকে একটা টক দিতে এসেছি আপনার শতদলদা আর অনুরূপের আমন্ত্রণে। আর কিছু ভুল ত্রুটি যদি ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আমি সেটা নিয়ে একটু নার্ভাস আছি। আরিফা সুলতানা, হাই, আমার দিদি এসছেন। আশা করি আজকে সন্ধ্যাটা ভালোই কাটবে আপনাদের সাথে আড্ডায়। কিন্তু মনে রাখুন কি এটা আমার প্রথম বাংলা পরিবেশন। আর যেটা আমি লাইফ স্কিলসের বিষয়ে টক দিতে যাচ্ছি, এটাতে যদি কিছু ল্যাঙ্গুয়েজ নিয়ে ব্যারিয়ার হয় তাহলে খারাপ পাবেন না, আমি শিখে যাচ্ছি। আচ্ছা, আমি তো আসামের, আমার ফ্রেন্ডস, এডুকেশন সব কিছু আসামের, কিন্তু এখন গুরগাঁওয়ে থাকি। আর গুরগাঁওয়ে কাজ করি লাইফ স্কিলস ফিল্ডে। অনেকটা স্যাটিসফাইং এটা একটা ফিল্ড যেখানে লোকের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আনার আমি মডারেটর হতে পারি, ফ্যাসিলিটেটর হতে পারি। আর সে নিয়ে আমি খুব গৌরবান্বিত। আমি নিজেকে খুব আমার সৌভাগ্য মানি কি আমি এই ফিল্ডে আছি, তার বিষয়ে কিছু শেয়ার করব। আর আশা করি আপনাদেরও ভালো লাগবে। কিন্তু আমি আমার অনুষ্ঠানটা একটা প্রেয়ার সং দিয়ে শুরু করতে চাই। প্রার্থনা গীতি, কবিগুরুর লেখা, আর সবাইরই খুব প্রিয়। আমার দেশেই না, পুরো জগতে, বিস্ময় এই গানটা খুবই প্রিয়। আর সেটা নিয়ে আপনার অনুমতি নিয়ে আমি শুরু করতে চাই। একটু অ্যারেঞ্জমেন্টটা করে নিচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তাহলে কবিগুরুকে প্রণাম জানাই আমি আমার অনুষ্ঠানটা শুরু করছি। আনন্দ
ছোট্ট সুন্দর বহে জীবন রজনী দিন চিরানো তনধারা বহে জীবন রজনী দিন চিরানো তনধারা করুণা তব অবিশ্রাম জনমে মরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ কত শান্তন কর বর্ষণ সন্তাপ হরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব শ্রী সম্পদ ভূমাস্পদ নির্ভয় শরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর ধন্যবাদ। আশা করি আমি একটু জাস্টিস করতে পারছি এই অতি মহিমাময় রচনাটাকে নিয়ে। আর আপনাদের কমেন্টসে জানতে চাইবো কি আউট অফ 10 কত মার্কস দেবেন আমাকে। আমি এখনো শিখে যাচ্ছি আর দিস ইজ এ গুড এইড। এটা আমার ভালো সারথি হচ্ছে কি গানের যুগে কালচারের যুগে বাংলাটা আর একটু ভালো আয়ত্ত করি। আপনাদের আশীর্বাদ চাইব এটার জন্য। তাহলে আমার বিষয়ে একটু গল্প করার কথা বললো আজকে। তা আমার নাম আতিফা দেশমুখিয়া। নামটা শুনলে অনেকে জিজ্ঞেস করে কি মানে একটু কম্বিনেশন নাম আমার আতিফা দেশমুখিয়া। তার স্টোরিটাও বলে দিচ্ছি। স্টোরিটা হলো কি আমি আসামের একটা মুসলিম ফ্যামিলিতে জন্ম আর বিবাহিত শিলচরের একটা বেঙ্গলি ব্রাহ্মণ ফ্যামিলিতে। আর দুটো কালচার নিয়ে ব্যালেন্স করে একটা সুন্দর জায়গায় আছি যেখানে আমি দুই কালচারের ভালোটা নিয়ে ভালোটা প্রচারও করে যাচ্ছি কাজের জড়িয়তে। আর
যতই কিছু যেখানে দেখছি কি কিছু মিসকনসেপশন না হলে মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে পরস্পর মধ্যে, তাহলে আমি সেটাও একটু সলভ করতে সুযোগ পেয়েছি। তার জন্য যেই হয় ভালোই হয় জীবনে। বলা হয় কি গড ইজ গ্রেট, উনি যা করেন ভালোই করেন। তার জন্য আমি খুশি যে এই সুযোগটা আমি পেয়েছি কি দুটো কালচারের মধ্যে বসে দুটো অবজার্ভ করে আর কন্ট্রিবিউট করার সুযোগ পেয়েছি। তাহলে আমি ভাবি না আমি খুব একটা বিশাল কিছু করেছি যার জন্য আমি এই পোডিয়ামটা ডিজার্ভ করি। তবু যখন আপনারা আছেন আমি একটু নিজের বিষয়ে বলছি। আসছেন যখন, আদর যখন করেছেন, আছেন যখন কাছে। আমার স্কুলিংটা গুয়াহাটি সেন্ট মেরিজে হয়, তারপরে কটন কলেজে আমি কলেজ করে গুয়াহাটি ইউনিভার্সিটিতে এডুকেশন পুরো করি, কিন্তু সেটা ছিল আমার একাডেমিক এডুকেশন। এটার পরে আমি বি বড়ুয়া কলেজ গুয়াহাটিতে ইংলিশ লেকচারার কাজ করি। কিন্তু তখনও লাইফের পারপাসটা যেমন পুরো হয়নি আমার, যে আর কিছু করার বাকি, সেই পারপাসটা পরে ধরা দিল যখন আমি দেখছি কি আমি এক জায়গায়, আমার দ্বারা এক জায়গায় থাকা যাচ্ছে না। আমার হাজব্যান্ডের ট্রান্সফারেবল জব ছিল, এ নিয়ে খুব ট্রান্সফার হচ্ছে, এদিক সেদিক ঘুরছি। তাহলে আর কিছু একটা আমার দেখতে হবে ইন্টেলেকচুয়াল ইনভলভমেন্টের জন্য, যাতে আমার ব্রেনটা দিয়ে আমি আমার মনটা কোনোখানে লাগিয়ে রাখতে পারি। সংসারে ছাড়া, সংসারের কাজটা তো চলে আর সেটা তো সবসময় টপ প্রায়োরিটি, কিন্তু তার ছাড়াও অনেক কিছু করার আমার ইচ্ছা ছিল। আর যেহেতু আমি খুব মুভেবল একটা পজিশনে নিজেকে পাই, খুব একটা মোবাইল পজিশনে, তার জন্য আমি দেখছি যে আচ্ছা লাইফ স্কিলস, পার্সোনালিটি ডেভেলপমেন্ট এটাই আমাকে খুব স্যুট করবে। আর সেই নিয়ে আমি এই ফিল্ডে চলে আসছি। ভুবনেশ্বর থেকে শুরু করলাম লাইফ স্কিলস ট্রেনিংয়ের জার্নিটা। আর এখানে ভীষণ খুশি, কেন এটা ট্যাঞ্জিবলি, যেটা ইংলিশে বলে, মানে প্র্যাকটিক্যালি আমি দেখতে পারি কি কন্ট্রিবিউশনটার কিছু একটা লাভ। আই এম সরি, কারেন্ট গেছে, এক সেকেন্ড। জেনারেটর আছে, জেনারেটরটা রিজিউম করবে। জাস্ট সরি, এটা আমার উপায় নেই, কেন এখানে গুরুগ্রামে পাওয়ার শর্টেজ চলছে কয়েকদিন ধরে। আর এই যে জেনারেটর ওয়েট করতে হয়, যেহেতুকে আমাদের পাওয়ার ব্যাকআপটা দেওয়া আছে, তার জন্য বাড়িতে ফ্ল্যাটে ফ্ল্যাটে আলাদা করি। আবার ইনভার্টার নেওয়া হচ্ছে না, এই 1-2 সেকেন্ড বা 1 মিনিটের ইন্টারাপশন হয়ে যায়। যাই হোক, তাহলে আমি দেখতে পাচ্ছি যে ফিল্ডটা এরকম, যারা ইন্টারেস্টেড, আমি দেখছি যে লাইফ স্কিলস ফিল্ডটা খুব ইন্টারেস্টিং আর অনেক লোক ইন্টারেস্টেড। আমি বলতে চাই যে ট্যাঞ্জিবল একটা ডিফারেন্স দেখা যায় লোকের মধ্যে, আর সেটা খুব খুব স্যাটিসফাইং ফর আ ফ্যাসিলিটেটর। প্রথমে তো আমরা নিজেকে টিচার ট্রেনার না বলে ফ্যাসিলিটেটর বলি, কি সব কিছু আপনার মধ্যেই আছে, এটা শুধু আবার রিমাইন্ড করার লাগে, আবার ইমপ্লিমেন্ট করার লাগে লাইফ স্কিলসগুলো। লাইফ স্কিলস না হলে তো আমরা জীবনযাপন করতেই পারতাম না। সার্ভাইভাল স্কিলস একটা তো সবাইরই আছে। তার ছাড়া লাইফ স্কিল যতই ডেভেলপ করবো আমরা, ততই আমরা লাইফের এক্সপিরিয়েন্সটা ভালো পাবো। এই ফিল্ডটা খুব ইম্পর্টেন্ট, আর যেহেতু এটা ট্যাঞ্জিবল রেজাল্ট দেখা যায় সামনে, তার জন্য এটা অ্যাকচুয়ালি ইটস ভেরি মাচ ইন ফোকাস। সবাই এই ফিল্ডে আসতে চায়, তার জন্য আমি একটু শেয়ার করতে চাই যে এই ফিল্ডটা কীরকম। কেন আমি এই ফিল্ডে লাস্ট বলুন 16-17 বছর ধরে শুধু এই ফিল্ডে এক্সক্লুসিভলি আছি। আর লাইফ স্কিলস করে করে এখন আমি লাইফ কোচিংয়ে চলে যাচ্ছি, যেটা আর একটা লেভেল, সেটার উপরে আসবো। আর মধ্যে কিন্তু আর একটা গানও করবো। কেন, এই যে শুভ সন্ধ্যা জয়শ্রী ভট্টাচার্যজি, নমস্কার। আমি এইজটা বুঝতে পারবো না, তার জন্য এখন নাম দিয়ে অ্যাড্রেস করছি। সাইদা মুমতাজা রহমান আমার মা,
থ্যাংক ইউ ফর কামিং। দুর্বা দেব, ছোট দালদা গানটা খুব ভালোবাসছেন, ভালো লাগছে। আপনারা সাথে থাকুন। অমিতা আছো, wow, খুব ভালো। তাহলে আমি একটু শেয়ার করতে চাই যে লাইফ স্কিলস ব্যাপারটা কি। প্রথমেই তো হলো WHO এ কোনো 10টা লাইফ স্কিলস, 10 নাম্বারস লাইফ স্কিলস লিস্ট একটা বের করেছে। কেননা লাইফ স্কিলস বললে এতগুলো জিনিস এর মধ্যে এসে যায় কি এটা কন্ট্রোলের বাইরে চলে যায়। আর কে কি টপিক হবে, কি কন্টেন্ট হবে, এটা মানে একটা ফ্লুইড ম্যাটার হয়ে পড়ে। তার জন্য WHO একটা লিস্ট বের করা আছে যেখানে 10 লাইফ স্কিলসের নাম দেওয়া আছে, আর সেটার উপরে ফোকাস করেই ট্রেনিংগুলো বেসিক্যালি হয়। আমার ট্রেনিংয়ে যেটা খুব স্যাটিসফাইং, আমি বললাম স্যাটিসফাইং এই জন্য কেন আমি ডিফারেন্সটা দেখতেই পারি, তো আমার সামনে আমি দেখতে পারি ডিফারেন্সটা। আর এরা মানে যারা ট্রেনিংটা নেয় ওরা খুব গ্রেটফুল থাকে, পরে কাছে থাকে, পরেও টেস্টিমোনিয়ালসের কোনো কম হয় না, কোনো মানে আমার বোঝা কোনো বাকি থাকে না কি এই ট্রেনিংটা কি এফেক্টিভ। তো আমার ট্রেনিংয়ে আমি শুরু করি সেলফ অ্যাওয়ারনেস দিয়ে, যেটা ওয়ান অফ দ্য লাইফ স্কিলস নেমড বাই WHO যেটা নাম দিয়েছে, নাম দেওয়া 10টা স্কিলের মধ্যে সেলফ অ্যাওয়ারনেস। সেলফ অ্যাওয়ারনেসটা হলো এই কোয়েশ্চেনটা কি, হু এম আই, আমি কে। এখন আপনাকে যদি জিজ্ঞেস করি হু এম আই, তাহলে কি বলবেন? যদি আনসার দিতে পারেন। শর্মিষ্ঠা দেব, সুন্দর অনুষ্ঠান, থ্যাংক ইউ শর্মিষ্ঠা দেব। নামটা পুরো করে বলছি যেন আমি যাতে কিছু এখানে আমার দিদি আছে, আমার হাজবেন্ডের দিদি সন্দীপা শর্মা দিদি, থ্যাংক ইউ ফর কামিং। শিখা রয়, তামান্না ইয়াসমিন আমার খুব প্রিয় নিস, আমার দিদির মেয়ে। চন্দনা মোস্ট ফেভারিট ফ্রেন্ড। অনেক লোক দেখছি আর নতুন ফ্রেন্ডশিপ বানাবো এটা আশা করছি। ছোট পিসা আপনি আসছেন, নমস্কার, প্রণাম। আর আপনাকে বলতে আমি সাহসই করতে পারি না কি আসবেন কেন, আমি কি করব, বাংলা ভাষাটা নিয়ে আমার অনেক মনে ভয় ছিল কি আমি পারবো কি না বলতে প্ল্যাটফর্মে এসে, তার জন্য আপনাকে বলা হয়নি, কিন্তু আমি অশেষ খুশি যে আপনি আসছেন। তাহলে আপনি কি বলবেন, হু এম আই, এই কোয়েশ্চেনটার উত্তরটা কি বলবেন? আর ইউ ইয়োর নেম, আপনার নাম, জাতি, কমিউনিটি, কি বলবেন? সেটা নিয়ে আগের ঋষিমুনিরা, লাইফ স্কিলসটা আমরা এখন করছি, এইগুলো জিনিস পুরো এক্সপার্টিজ করে ফুল ডেভেলপ করে নিয়েছে অলরেডি ঋষিমুনিরা, প্রফেটরা। তো ওনারাও এই হু এম আই কোয়েশ্চেনটা নিয়ে কোনোখানে চলে গেছিলেন একদম টপ করতে, তপস্যা করতে, আর এটাই খুঁজছিলেন কি হু এম আই। আর উনি যেটা ওনারা যেটা বুঝতে পারছিলেন সেগুলো আমাদের স্ক্রিপচার্সে এখনো লিপিবদ্ধ আছে। কিন্তু আমরা তো সেটা করতে পারি না, আমরা তো কোনোখানে গিয়ে তপস্যা করতে পারি না, মেডিটেশনে একদম বিভোর হয়ে যেতে পারি না। তাহলে হু এম আই কোয়েশ্চেনটা আনসার করতে গিয়ে আমাদের মেডিটেশনের যতটুকু সম্ভব সেটা প্র্যাকটিস লাইফে আনতে হবে। আর আমার বুঝতে হবে যে আই এম নট মাই নেম, আমার নামটা তো আমার মা বাবা আমাকে দিয়েছে, আই এম নট মাই কমিউনিটি, আমার জাতি আমি না, আমি কি হয়। এইটা যখন আমি খুব ডিপলি চিন্তা করব তখন আমাদের ভ্যালিউ ক্ল্যারিফিকেশন হবে। ভ্যালিউ ক্ল্যারিফিকেশন মানে আমার জন্য কি সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রায়োরিটিটা আমার লাইফে কি। কেন মানুষ সব এক সমান হয় না ব্যক্তিত্বর হিসাবে, সবার ব্যক্তিত্বটা আলাদা, তো তার জন্য সবার ভ্যালিউ সিস্টেমটা আলাদা হয়। আমরা ভ্যালিউ সিস্টেম নিয়ে যদি ক্লিয়ার হয় না তাহলে লাইফে কিছুই ঠিক চলবে না, তাহলে আমাদের গোল সেটিংটা ঠিক হবে না। আমি যদি আমার ভ্যালিউ ফর এক্সাম্পল যদি হয় যে ইনার পিস, আমার সবচেয়ে বেশি ইনার পিসটা আমার জন্য ম্যাটার করে, তাহলে এই ইনার পিস ভ্যালুটা সাইড করে আমি যদি অন্য কিছু পিছনে দৌড়াই তাহলে হয়তো আমি অনেক টাকা পেয়ে যাব, হয়তো আমি অনেক ফেম পেয়ে যাব, ফেমাস হয়ে যাব, কিন্তু ইনার পিস যেটা আমার মেইন ভ্যালু সেটাকে ইগনোর করার জন্য আমি কখনো শান্তি পাবো না, আমি কখনো ওয়েলনেসে থাকতে পারবো না।
তার জন্য এই জার্নিটাই করতে হয় উইথ দিস কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা নিয়ে কি হু অ্যাম আই, আমার ভ্যালিউস কি, আমার মেইন কি না হলে জীবনে আমার চলবে না, সেটার থেকে শুরু করে আমরা যখন রেগুলারলি মেডিটেশন প্র্যাকটিস করি তখন আমাদের এইটাও ক্ল্যারিফাই হয় যে আমরা সব কিছুর কন্ট্রোলে না। ইম্পর্ট্যান্ট আইডিয়া যেটা আমরা আয়ত্ত করার লাগে। দেখুন যে যারা রিলিজিয়াস নয় ওরা বলবেন আমরা সায়েন্স মানি, রিলিজিয়ন মানি না। সায়েন্স যদি মানেন তাহলে সায়েন্সেরও রুলস অ্যান্ড প্রিন্সিপালসের মধ্যেই থাকতে হবে, মানে কোনো একটা বিলিফ সেট, বিলিফ সিস্টেমের মধ্যেই আমরা থাকতে হবে। আর সেই বিলিফ সেটটা যদি স্পিরিচুয়াল হয় তাহলে অনেক কিছু আনসার আমরা লাইফে পাই, অনেক কিছু কনসোলেশন আমরা লাইফে পাই, যেটাকে বলে কনসোলেশন অফ ফিলসফি, দর্শনের যেটা কনসোলেশন, যেটা সান্ত্বনা। সেইগুলো ক্ল্যারিফাই করে যখন আমরা রেগুলার একটা মেডিটেশন প্র্যাকটিস করে এটা বুঝি চলি কি সব কিছু কন্ট্রোল আমার হাতে না, তাহলে হাফ দ্য প্রবলেম ইজ সলভড। ফান্ডামেন্টালি অর্ধেক প্রবলেম এখানেই সলভ হয়ে যায়। তখন আমাদের এই পারফেকশনিজমের পিছনে দৌড়ানো, এই যে সব সময় একটা গোলসের পরে খুব খুব ইমোশনালি অ্যাটাচড হয়ে যাওয়া, এটা আমার থাকবে না। আমরা কাজ করব, আমরা কর্মও করব, কিন্তু জানবো কি গীতাতে যেরকম বলা হয়েছে যে কর্মটা করো, ফলের চিন্তা করো না, সেই টাইপের অ্যাটিটিউডটা আমরা ইন্টারনালাইজ করতে পারবো যখন আমরা রেগুলার মেডিটেশন করবো। শুধু পড়লে হবে না, গীতাতে লেখা আছে জরুর একবার পড়বেন, তারপরে গীতা হোক, কোরআন শরীফ হোক, আমরা রেগুলারলি পড়ি না বা রেগুলারলি মনে করি না, কিন্তু এটা আমার লাইফে ইন্টারনালাইজ করার জন্য রেগুলার একটা মেডিটেশন প্র্যাকটিস হু অ্যাম আই কোয়েশ্চেন নিয়ে করলে তাহলে লাইফের ফার্স্ট বেসিক প্রিন্সিপালটাই সলভ হয়ে যায়। এটার জন্য আমরা একটা এক্সারসাইজ দিই একটু ইন্টারেস্টিং করার জন্য। এটা এক্সারসাইজটা হলো, বলুন কি নেচারের কোনো অবজেক্ট আপনাকে, কোনটা নেচারের অবজেক্ট আপনাকে খুব ভালো রিফ্লেক্ট করে, ইন এসেন্স সেই কোন এরকম জিনিস আছে নেচারে যেটা আপনার ইন এসেন্স আপনার মেইন কোরটা রিফ্লেক্ট করে। এক্সাম্পল, যদি আপনি বলেন কি আমি পাখির মতো, পাখির কি কোয়ালিটি, পাখির এই কোয়ালিটি যে পাখি খুব ফ্রি, পাখির কোনো বন্ডেজ নেই, পাখি যেখানে সেখানে যেতে পারে। হয়তো আপনি বলবেন না, আমি যদি গভীর করে চিন্তা করি আমি জলের মতো ধারায় বসে যায়, আর মানে যেখানে যায় ওখানে অ্যাডজাস্ট হয়, ফ্লোয়িং পার্সোনালিটি আমার। হয়তো আপনি বলবেন আমি মেঘের মতন, ছায়া দেই, বৃষ্টি আনি, আর এরকম হয়তো মেঘের অন্য একটা নেগেটিভ কনসেপ্ট আপনি ভাবতে পারেন, হয় কি না? এই দিয়ে কোনো তো লোক বলে আমি আলুর মতন, সব জায়গায় মিশে যায়। তো এটা এক্সারসাইজ দিয়ে হু অ্যাম আই দিয়ে শুরু করে ট্রেনিংগুলো হয়, আর এটা খুব একটা ভ্যালিউসগুলো ক্লিয়ারিফাই করে এটা গুড স্টার্টিং পয়েন্ট ফর ট্রেনিং। আপনারা এটার বিষয়ে কি ভাবেন একটু বলুন, এটা কি ভালো আইডিয়া টু স্টার্ট উইথ হু অ্যাম আই, এই কোয়েশ্চেনটা দিয়ে স্টার্ট করা? এই বিষয়ে আপনার কিছু যদি প্রশ্ন আছে। জগদীন্দ্র স্যার, থ্যাংক ইউ ফর কামিং, খুব ভালো লাগছে। রানুশ্রী ঘোষ, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। আপনারা কি ভাবেন যে হু অ্যাম আই, ইজ ইট আ গুড স্টার্টিং পয়েন্ট? এটা একটা ভালো স্টার্টিং পয়েন্ট হয় কি না? নেক্সট, আচ্ছা অনেক বলছে দারুণ, থ্যাংক ইউ। নেক্সট যেটা আমরা স্টেজে যাই, আমি পুরো 10 লাইফ স্কিলস ফুললি কভার করছি না কেন, এটা টক, যদিও আপনাদের সাথে ফুল ইন্টারাকশনটা পসিবল হয় না ভার্চুয়াল প্ল্যাটফর্মে, আর একটু আভাস দিচ্ছি কাজটা কীরকম হয়, আর লাইফ স্কিলস আর লাইফ কোচিংয়ের কানেকশনটা আমার এক্সপিরিয়েন্সটা এসে একটু টাচ করে যাবো। আর মধ্যে আপনারা যদি খারাপ পান না তাহলে আমি আরেকটা গান শোনাবো। আমি কিন্তু গায়িকা নয়, গান দুটো এর জন্য রেডি করেছি, একটা তো আশীর্বাদ নেওয়ার জন্য কবিগুরুর,
আর সেকেন্ডটা হলো আমার নেক্সট আইডল আসামের হলো ডক্টর ভূপেন হাজরিকা। ওনার থট প্রসেস, ইডিওলজি আমি খুব ভালোবাসি। তো অ্যাজ আ রিলিফ টকের মধ্যে যেহেতু আমি কথা বলে যাচ্ছি, এই প্ল্যাটফর্মে আর পসিবল হবে না, তার জন্য আর একটা গানও মধ্যে রাখছি আপনাদের জন্য। যদি আপনারা মনে করেন তাহলে আমি শোনাবো, আর যদি মানা করেন তাহলে শোনাবো না। আমার তো খুব ভালো লাগতো যদি আপনাদেরকে শুনতে পারতাম। হ্যাঁ, শতদালদা জিজ্ঞেস করছে কি বাংলার প্রথম গান গাইলে নাকি? আপনি মিস করছেন, আমি তো আনন্দ লোকে গেয়েছি। ঠিক, যাই হোক, তো সেকেন্ড লাইফ স্কিল যেটা বিষয় আমি বলতে চাইবো, এটা হলো এমপ্যাথি। এমপ্যাথি আর সিম্প্যাথি, ইংরেজিতে দুটো শব্দ আছে। সিম্প্যাথিটা হলো সহানুভূতি, যখন আমরা অন্যর জন্য ফিল করি। কেন, ম্যান ইজ এ সোশিয়াল অ্যানিমেল, আমরা তো ভ্যাকুয়ামে থাকি না, একা একা থাকি না পৃথিবীতে। তাহলে এমপ্যাথিটা নিয়ে কি করে আমরা অন্যর সাথে বসবাস করতে পারি, এটার একটা আবার ট্রেনিং হয়, এক্সারসাইজেস হয়, ফান অ্যাক্টিভিটিস হয়। আর এমপ্যাথিটা কিরকম, যখন আমরা মুভি দেখি, মনে হয় আপনারা শুনেছেন এমপ্যাথি কি জিনিস। 9 out of 10, দিদি বলছে 10, ওয়াও। মনমোহন, ছোট পেশা, মনমোহন মিশ্রা, দেব, ছোট পেশা আমাকে বলেছে 8+, থ্যাংক ইউ সো মাচ, আমি খুব খুশি হলাম। আচ্ছা, তাহলে এমপ্যাথিটা কি হয়, সাপোজ আমরা একটা ফিল্ম দেখতে যাচ্ছি, তাহলে আমরা সেই স্টোরিটা মনে করি কি আমার সাথেই ঘটেছে, এই ঘটনাটা আমার সাথেই ঘটেছে। তার জন্য যখন মেইন যে ক্যারেক্টার হাসে তাহলে হাসি পায়, আর যখন দুঃখ করে তখন আমারও দুঃখ লাগে। সেটাই হলো এমপ্যাথি, মানে কমপ্লিটলি আইডেন্টিফাইং, কারোর সাথে পুরোটাই আইডেন্টিফাই করতে পারাটাই হলো এমপ্যাথি। এমপ্যাথি আমাদের জীবনে কিরকম হেল্প করে এটার বিষয়ে একটু বলি। সাপোজ আমার হাজব্যান্ড আমার সাথে ঝগড়া করে, ওকে, যেটা রিয়ালিটি। আর আমি রিলেশনশিপ কোচিং অনেক বাড়ির অনেক ঝগড়া দেখি, শুনি। আর এটাও রিয়ালিটি কি, লোক জেনারেলি এইগুলো হাজব্যান্ড ওয়াইফের নোকঝোঁক বা ফাইট বা কিছু সিরিয়াস কথা নিয়ে খুব একটা ওপেন হয় না, ঠিক আছে। কিন্তু আমি ওপেনলি বলছি যে আমার তো অনেক সময় প্রবলেম হয়, আর ঝগড়া লাগে আমাদের, দিদিরা জানে, সবাই জানে। তখন যদি আমি ওনার পজিশনটা নিয়ে বুঝতে চেষ্টা করি না, কি উনি এরকম কেন বললো, কেন কেন এরকম করলে, কেন এটা হলো, তাহলে আমি হয়তো এই জিনিস এই ফাইটটার থেকে, এই ঝগড়াটার থেকে ঊর্ধ্বত আসতে পারবো না, হয়তো আমি ওখানেই ফেসে থাকবো। আর তারপরে এফেক্টটা কার হবে? এফেক্টটা আমারই হবে। যখন আমি একটা নেগেটিভ স্পেসে থাকি, যখন আমি কাউকে মাফ করতে পারি না, কাউকে অ্যাকসেপ্ট করতে পারি না, তাহলে আমি নিজে সেটা সাফার করি। আই উইল বি ইন মাই ওন হেল। আমি নিজে ক্রিয়েটেড, মানে আমি নিজে ক্রিয়েট করছি, সৃজন করছি নিজের হেলটা, ওখানে আমি রইব। কেন? আমি এমপ্যাথি নিয়ে আমি বুঝতে পারছি না কি উনি সেরকম কেন আমার সাথে করলো। কিন্তু যদি আমি ওনার, এটাকে বলে স্টেপ ইনটু সামওয়ান শুজ, ওনার পজিশনে গিয়ে আমি যদি বুঝতে পারি যে আচ্ছা, আমার সেই ব্যবহার, আমার সেই অ্যাকশনটা নিয়ে ওনার হয়তো মনে এটা চলেছিল, হয়তো ওনার মনে এটা নিয়ে ইনসিকিউরিটি একটা আছে কি আগে গিয়ে কিছু খারাপ হতে পারে, হয়তো এরকম কিছু এরকম যদি আমি ওনার থট প্রসেসটা, ওনার পজিশন থেকে ভাবতে পারি, পার্সপেক্টিভটা যদি চেঞ্জ করতে পারি, ভিউ পয়েন্টটা, তাহলে আমি এমপ্যাথি, এই কোয়ালিটিটা ডেভেলপ করতে পারবো। এমপ্যাথি মানে ওনার হয়ে আমি ফিল করতে পারবো, ওনার ফিলিংসগুলো আমি ফিল করতে পারবো। যেরকম ফিল্মে আমি অ্যাক্টর অ্যাক্ট্রেসের ফিলিংসগুলো ফিল করি, আমি আমার হাজব্যান্ডের ফিলিংসগুলো ফিল করতে পারবো। তখন আর আমার রাগ থাকবে না, তখন আমি কেন একটা আন্ডারস্ট্যান্ডিং এসে যাবে না। আর রাগ না থাকলে কার সব করে ভালো হবে? আমারই ভালো হবে। আমি রাগ মুক্ত হলাম, আমি ফ্রি হয়ে গেছি, আমি গান করব, আমি নাচ করব, আর সব কিছু করবো না। আমি রাগ করে এক জায়গায় দুঃখ করে থাকবো না।
তার জন্য এমপ্যাথিটা একটা খুব ইম্পর্টেন্ট স্কিল। এমপ্যাথি না হলে আমরা অন্যর সাথে থাকা খুব একটা প্রবলেমেটিক সিনারিও হয়ে যায়, যদি আমরা বুঝতে পারি না কি উনি সেরকম কেন, সব মানুষই ডিফারেন্ট। বসবাস সাথে থাকতে হলে আমাদের এই ডিফারেন্সটার উঠতে হলে আমাদের এটা বুঝতেই হবে কি এমপ্যাথি কিরকম এক্সারসাইজ করা যায়। এমপ্যাথির জন্য অনেকটা রোল প্লে অ্যাক্টিভিটিস করা হয়, খুব ইন্টারেস্টিং হয়। আর এটা যখন ইন্টারনালাইজ হয়ে যায় তখন there is a good চেঞ্জ ইন পার্সোনালিটির মধ্যে একটা ভালো চেঞ্জ দেখা যায়। আর নেক্সট পয়েন্টটা করে আমি সেই প্রমিসড ব্রেকটা নেব আবার গানের। নতুন ফিল্ডটা খুব ভালো চুজ করেছো, অল দ্য বেস্ট। ছোট পেশা বলছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো থার্ড যেটা কোয়ালিটি লাইফ স্কিলসের মধ্যে আমি মেনশন করতে চাইবো, দ্যাট ইজ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। আমরা নিজে তো হু এম আই করি, আমি নিজের সাথে তো রিলেশনশিপটা ঠিক করে নিলাম, আমি নিজেকে তো বুঝে নিলাম, কিন্তু দ্যাট ইজ নট এনাফ, সেটাই কমপ্লিট না। কেন আমাদের অন্যর সাথে থাকতে হবে। এমপ্যাথি একটা টুল যেটা দিয়ে আমি অন্যর সাথে খুব হ্যাপিলি থাকতে পারবো, খুব খুশি মতন থাকতে পারবো আর কনফ্লিক্টগুলো সলভ করতে পারবো। কিন্তু ইন্টারপার্সোনাল রিলেশনশিপ একটা এরকম বিষয় যেটা বলছে কি আমার অ্যাটিটিউড কি হতে লাগে অন্যর দিকে। ওকে, অ্যাটিটিউডটা আমার কিরকম হতে লাগে, আমার লাইফের পজিশনটা কিরকম হতে লাগে, সেইটা ডিকটেট করে এই স্কিলটা, যেটাকে বলা হয় ইন্টারপার্সোনাল স্কিলস। দিদি বলছে তোমার হৃদ মাঝারে পারি লেগা, ও সো নাইস। হৃদ মাঝারে গানটা আমি খুব ভালোবাসি আর খুবই ইমোশনালি করেছি আগে, দিদিরা শুনেছে, কিন্তু এখন আমার লিরিক্সটা নিয়ে দিদি, তার জন্য দেখি তবু সময় কতটুকু পারমিট করে। তো ইন্টারপার্সোনাল রিলেশনটা হলো আপনার লাইফ পজিশন নিয়ে, আমি লাইফে কি অ্যাটিটিউড নিয়ে এগিয়ে যাব। অ্যাটিটিউডটা হলো এক্সপার্টসরা বলে আই এম ওকে, ইউ আর ওকে। এখন সেদিনকে আমি গান শুনলাম টিভিতে, VH1 চ্যানেলে, ইটস ওকে নট টু বি ওকে। মানে এইগুলো স্পিন হয়ে যাচ্ছে সব সময়, কি কোনো সময় আমাদের ভালো লাগে না, মন ভালো লাগে না, দুঃখ লাগে, কিন্তু ইট ইজ ওকে নট টু বি ওকে। আর আমাদেরকে পরস্পরকে বলতে হয় কি ঠিক আছে, ইউ আর নট ওকে, দ্যাট ইজ অলসো ওকে। কিন্তু এটা আমি অ্যাকচুয়ালি ডাইগ্রেস করছি, অন্য কথা একটা বললাম মাঝখানে। মেইন আমি পয়েন্টটায় আছি যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা বেসড অন লাইফ পজিশনস হয়, ঠিক আছে। লাইফ পজিশনটা কি হতে লাগে হলো আই এম ওকে, ইউ আর ওকে। আই এম ওকে কখন বলতে পারি, আমি তো আমি যদি খুব পারফেকশনিস্ট হয়, আমি তো কোনো সময় বলবো না আমি ওকে, না আমার হেয়ার স্টাইল ওকে, না আমার আমি গলায় কিছু পরিনি, এটাও নট ওকে হতে পারে, মা পরে বলবে আমি জানি। এটা স্পেক্স আছে তার জন্য গলায় কিছু পরিনি। এনিওয়ে, তো আই এম নট ওকে যদি ভাবা যায় তাহলে অনেক কিছু হবে। আই এম নট ওকে থটটা নিয়ে থাকলে আমি এখানে বসতেই পারবো না, কিন্তু আমার ল্যাঙ্গুয়েজটা নিয়ে কনফিডেন্স নেই যে আমি ভালো করে বলতে পারবো, ঠিক আছে। তো আই এম নট ওকে, এটা দিস ইজ নট ডান, এটা করলে আমরা জীবনে এগিয়ে যেতেই পারবো না। কেন সব কিছুরে পারফেকশনটা তখনই আসবে। তমাল থ্যাংক ইউ, শাহরিয়ারকেও দেখছি, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। মঞ্জরি রয় থ্যাংক ইউ ডক্টর পিঙ্কি পডকাস্ট, তৃণমূল সেন থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। আমার খুব ভালো লাগছে আপনাদের আদর পেয়ে। তাহলে আই এম নট ওকেটা বলা যাবেই না। কেন? সাপোজ আই এম নট ওকে ভাবি, আমি মুখে খুলবো না বাংলা বলতে গিয়ে, তাহলে আমি ইমপ্রুভ কি করে করব? আজকে আপনাদের এনকারেজমেন্টটা পেয়ে আবার আমার নেক্সট সাহসটা হবে কি নেক্সট একটা ফোরামে কিছু বলি, রাইট? তো এইটা আই এম নট ওকেটা চলবে না, ইউ আর নট ওকেটা চলবে না। যখন আমি অন্যর মধ্যে দুঃখ দেখি, অন্য মানে দোষটা দেখি, অন্যর মধ্যে ফল্টটা সবসময় ফল্ট ফাইন্ডিং করি, সেটাও চলবে না। তাহলেও আমি এগিয়ে যেতে পারবো না, কোনো আমি একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট পাবো না।
তাহলে কি করা যাবে? আই এম ওকে, ইউ আর ওকে। মানে তোমার মধ্যে বা আপনার মধ্যে যতটা ইমপারফেকশন আছে, যেটা ঠিক নয়, যেটা ইমপ্রুভমেন্টের স্কোপ আছে, দ্যাট ইজ ওকে। কেন? তুমি তো হিউম্যান, তুমি তো ওয়ার্ক ইন প্রোগ্রেস, আমি তো ওয়ার্ক ইন প্রোগ্রেস, আমি তো হিউম্যান। তার জন্য আমাদের যেগুলো ডিফেক্ট আছে সেইগুলো সাইডে রাখো, সেগুলোতে কাজ করে যাও, কিন্তু আই এম ওকে কনফিডেন্স নিয়ে এগিয়ে যাও, ডেভেলপ করতে করতে এগিয়ে যাও, তাহলেই তো কিছু অ্যাচিভ হবে। আর সেটা শুধু নিজের প্রতি না, অন্যর প্রতিও সেই লাইফ পজিশনটা রাখতে হয়। আই এম ওকে, ইউ আর ওকে। এই পজিশনটা যদি রাখতে পারি আমরা, অন্যকে যদি আমরা হীন বোধ করি না, নো সুপিরিয়রিটি কমপ্লেক্স, আমি সুপিরিয়র না, তুমি ইনফিরিয়র না, এটা যদি আমি দূরে থাকি, অথবা আমার কোনো যদি ইনফিরিয়রিটি কমপ্লেক্স থাকে না, যেখানে আমি নিজেকে খুব খারাপ ভাববো, সব কিছুতে খারাপ, আমি কিছু জানি না, আর তুমি খুব ভালো, তুমি একদম আদর্শ, সেটাও অ্যাভয়েড করবো। আই ওন্ট হ্যাভ সুপিরিয়রিটি কমপ্লেক্স অর ইনফিরিয়রিটি কমপ্লেক্স, যেখানে আমি খারাপ আর তুমি ভালো। আর আমার কমপ্লিট পেসিমিস্টিক আইডিয়াও থাকবে না, মানে নিরাশাবাদ থেকেও দূর থাকবো। এটাও ভাববো না কি তুমিও ঠিক না, আমিও ঠিক না, জগতের কিছুই ঠিক না, আই এম নট ওকে, ইউ আর নট ওকে, এটাও ভাববো না। এই সবগুলি অ্যাভয়েড করে যখন আই এম ওকে, ইউ আর ওকে লাইফ পজিশনটা নিয়ে দাঁড়াবো, তাহলে আমাদের বেস্ট পটেনশিয়াল ইভলভ হওয়ার বেস্ট চান্স থাকবে, আর আমাদের সেলফ ডেভেলপমেন্টটা বেস্ট হবে। কেমন লাগলো এই থটটা? দিদি বলছেন এটা আমার জন্য খুব মানে এক্সট্রিম কমপ্লিমেন্ট, বলছেন ইউ আর ফলোয়িং পাপাস ইডিওলজি, প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ দিদি। আমার ফাদার ইন ল, উনি খুব ফিলসফিক্যাল ছিলেন, আর ওনার বই, ওনার ভগবদ্গীতা এখনো আমার কাছে, অনেকটা বই আমার কাছে, হ্যাঁ আমি ওনাকে ফলো করি, আর খুব প্রাউড যে উনি একজন হিউম্যানিটেরিয়ান, ইন্টেলেকচুয়াল, আর সব কিছু ওনার বিষয়ে যাই বলবো সবই ভালোই বলবো, প্লাস এত বড় অফিসার হয়ে এরকম আইডিয়ালিজম রাখা, সেটা কোনো সাধারণ ব্যাপার নয়। মমতা চক্রবর্তী, থ্যাংক ইউ। অমিতা, খুব খুব ভালো লাগছে, থ্যাংক ইউ অমিতা। দেবার্চনা স্বামী বলছে ভালো লাগছে শুনতে। সেটা দোলদা বলছে হ্যাঁ সব ভালো। সঞ্জীব বৈদ্য, থ্যাংক ইউ। বিলম্বে এলাম, সুন্দর আলোচনায় মুগ্ধ। আহা, আমিও মুগ্ধ হলাম আপনার সুন্দর কমপ্লিমেন্ট নিয়ে। দোলা দেব, দারুণ চিন্তাধারা, থ্যাংক ইউ সো মাচ। মধুমিতা ভট্টাচার্য, এত কিছু ভাবি কিন্তু আমি কি সেটা কখনো ভাবিনি। ওহো আচ্ছা, আমার সাথে কানেক্টেড থাকবেন, আমার সাথে we can keep on communicating, আর আপনাকে মনে করিয়ে দিব যদি আপনি ভুলে যায় কখনো। খুব সুন্দর আলোচনা, বলছে শিক্ষা রয়। আরিফা বা বলেছে প্লিজ সিং, গাবো কি? আমার দিদি বলছে, আর আমার একটু গাওয়ার ইচ্ছা করছে, আই হোপ ইউ উইল লাইক ইট। হু এম আই, কি ভালো বোঝালে। আচ্ছা, সর্বাণী চৌধুরী, এসব নিয়ে একটু আমরা ভাবি না, খুব ভালো লাগছে। শিক্ষা, থ্যাংক ইউ সো মাচ ফর অল দিস এনকারেজিং কমেন্টস। আমি দেখছি আমার ডক্টর সৈয়দ আব্দুল আজিম, আমার ব্রাদার ইন ল আছে এখানে, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। কিন্তু অভিজিৎ চক্রবর্তী খুব সুন্দর বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে একটা ছোট্ট বিরতি নেই এই জন্য, গানটার জন্য, আর লাইফ স্কিলসটা একটা টাচ করে লাইফ কোচিংয়ে প্রোগ্রেস করে তারপরে এটা সন্ধ্যা শেষ করব। আজকে আমার প্রেজেন্টেশনটা, আপনাদের সন্ধ্যাটা শুভ চলে থাক, আর এই সন্ধ্যায় নয় সব টাইমে ভালো যাক, এটাই আমার কামনা। আর আমি খুবই গ্রেটফুল কি আপনারা আমাকে একটা সাপোর্ট দিচ্ছেন আর আমাকে এনকারেজ করছেন। তাহলে এই গানটা অ্যাকচুয়ালি আমার ট্রেনিংয়ে আমি খুব কিছু না কিছু একটা আলাদা করে টকটাতে ভ্যারাইটি আনতে চেষ্টা করি, কেন আমাদের অ্যাটেনশন স্প্যানটা তো থাকে না, কি সবসময় থিওরিটা নিয়ে যায় এরকম নিতে পারি না আমরা। একটু কমিক রিলিফ যেটা বলে, একটু ডিফারেন্ট কিছু একটা চাই,
তার জন্য আমি একটা গান রাখছি, আর গানটা রাখার উদ্দেশ্য হলো নট অনলি ফর এন্টারটেনমেন্ট, এটা আমার আইডিয়ালিজমটাও খুব আমার সাথে মিলে। ডক্টর ভূপেন হাজারিকা উনি ওনার থট প্রসেসটা বিষয়ে আমার হয়তো বলতে হবে না, কেন উনি অসমের না বেঙ্গলেরও খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, আর অনেক অবদান দিয়েছেন, অনেক উনি ওখানে থেকে সম্মান পেয়েছেন, আর পুরো ভারতবর্ষে ওনার নাম। উনি ওনার সবসময় আমার ভালো লাগে যে এই যে প্রেম, মানে হিউম্যানিটি, সবার প্রতি একটা প্রেম, যে আদর্শবাদ, এটা খুব মানে খুব প্রমিনেন্ট। আর এই গানটাতে যেটা একটু কন্ট্রোভার্সি করেছিল, আমি অসমীয়া নহ দুখীয়া কিহৰ দুখীয়া হম, সেই গানটাতে উনি এক্সপ্লেন করছে কি বিশ্বপ্রেম আর মাতৃভূমির প্রেমটা অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি। আর এই লাইনটা পাওয়ারফুল লাইন একটা আছে ওনার, কি তুমি বিশ্বর শরীরত পঙ্গু অঙ্গ হলে বিশ্বয় জানো ভাল পাব। ওহো, আই এম সো সরি, আবার কারেন্ট গেছে। এনিওয়ে, এটা একটা ডিফারেন্ট লুক, তাহলে 1 2 3 4 বললে এসে যাবে আবার। সরি এনিওয়ে অ্যাবাউট দিস ইলেকট্রিসিটি ফেলিয়ার। আসছে আসছে, কামিং কামিং। দে ঠিক আছে। সরি এগেইন। হাউ টু ডিল উইথ এ নার্সিসিস্ট, খুব পাওয়ারফুল কোয়েশ্চেন মধুমিতা ভট্টাচার্য জিজ্ঞেস করছেন। এটা মানে এতই ওয়াইড স্প্রেড প্রবলেম নার্সিসিজম, মানে সেলফ লাভ, মানুষে নিজেকে এই লেভেল অবধি কখনো ভালোবাসে যে অন্যকে হীন করা শুরু করে দেয়, আর শুধু নিজের ছাড়া আর কিছু বুঝে না, এটাকে বলে নার্সিসিজম। আর নার্সিসিস্ট দিয়ে আমাদের সমাজ ভর্তি হয়ে আছে, আর নার্সিসিস্টের সাথে কিরকম ডিল করতে লাগে এটা একটা বিশাল একটা বিষয়। আর আমি আপনাকে বলবো কি লেট আস ডু আ 1-to-1, কেন আমি বুঝিনি আপনি কোন ইন স্ট্রিক্ট কনফিডেন্সিয়ালিটি। অফকোর্স আমি রিলেশনশিপ কোচিং করি, যেখানে আমি স্ট্রিক্ট কনফিডেন্সিয়ালিটির মধ্যে আপনার কেসটা জানবো, কে হয়, হয়তো আপনি ঠিক করে স্টাডি করে পাচ্ছেন কি না, কি উনি অ্যাকচুয়ালি নার্সিসিস্ট বিহেভিয়ার করছে কি আপনার পারসেপশনে সেটা লাগছে, সেই পারসেপশনটা কি ঠিক আছে কিনা আমার একটু চেক করতে হবে। তারপর পার্টিকুলার কেস, সে পার্টিকুলার টাইপের আমার উপায় ইউজ করতে হবে। সো আই ইনভাইট ইউ, আমি এখানে লাইভটার পরে আমার ইমেল আইডিটা দিয়ে দেবো, আমাকে প্লিজ আপনি কন্ট্যাক্ট মি 1-on-1, যাতে আমি আপনার কেসটা বুঝে আপনাকে অ্যাডভাইস করব। এমনি জেনারেলি এতটাই বলা যাবে কি নার্সিসিজম ইজ দ্য বেইন অফ মডার্ন সোসাইটি। মডার্ন সোসাইটিতে অনেক ভরা পড়ে আছে নার্সিসিস্ট দিয়ে, আর ওরা অন্যর জীবনটা একদম মানে নষ্ট করে ফেলে, আর তার জন্য অ্যাকচুয়ালি উই হ্যাভ টু ডু সামথিং। আমাদের কোনো এই নেই, উপায় নেই, ওনাদের সাথে ডিল করতেই হবে। তাহলে গানটা শুরু করে, আই উইশ ইউ নো গেট হেল্প ফর দ্যাট সিচুয়েশন। আর তার জন্য আপনাকে ইনভাইট করলাম, আমাকে ইমেল একটা লিখতে, আমি এখানে ইমেল আইডি আমার ছাড়বো। আরও কেউ যদি আমাকে কিছু জিজ্ঞেস করতে চায় তাহলে প্লিজ করবেন। আর কেস টু কেস পার্টিকুলারলি আমি বলবো, নট জেনারেলাইজড, কেন এটা নাও হতে পারে আপনার কাছে অ্যাপ্লিকেবল। এই আচ্ছা, ভূপেন হাজরিকার যে বিশ্বপ্রেমের কথাটা বললাম, খুবই আমার মানে ভেরি ক্লোজ টু মাই হার্ট এটা নিয়ে। প্লাস উনি নোম্যাড, যাযাবর, এটা বাংলা একটা ভার্সনও আছে। আর এই ক্যারিওকের ভার্সনটা কিন্তু খুব ভালো নয়, অসমীয়া খুব একটা ভালো পাওয়া যায় না রিসোর্স নেটে, তা আমি চেষ্টা করছি। সরি ফর লং ইন্ট্রোডাকশন। যাব ধরার দিহিয়ে দিপাঙে নরনি বিচাৰি নিজ ঘৰ, মই যাব মই এটি যাব। গানটা খুব ইজি না, চেষ্টা করছি।
মিসিসিপি হয়ে ভলগার রুকসানো, অটোয়ার পরা অস্ট্রিয়া হয়ে প্যারিস হাবতে ললো, মই হিলোরার পরা পুরনি রহর শিকাগোলে করে আলো, গাড়ি বর্ষের দোষমে মিনারত না পালো, মাট্টুয়েনর সমাধিক তহি গলকে কথা কলো, বাৰে বাৰে দেখো বাটৰ মানুহ আপোন হৈছে বৰ, হে মই যাযাব, হে মই যাযাব। বহু যাযাবৰ লক্ষ্য ভেৰি মোৰ পিছে আছে পাওঁ, বহু যাযা বহু যাযাবৰ লক্ষ্য ভেৰি মোৰ পিছে আছে পাওঁ, ৰঙৰ খনিজতে দেখিছো ভগাই দিয়াৰ মন, মই দেখিছো কিছু অঞ্চলিকত তালিকাৰ শাৰী, তাৰ চাতে দেখিছো কত না গৃহহীন নৰ নাৰী, মই দেখিছো কিছু ঘৰৰ সন্মুখ বাগিচাৰে আছে ভৰি, আৰু দেখিছো মৰহা ফুলৰ পাপৰি অকলতে পৰহৰি, হ'ব মনৰ মানুহ বহুতে দেখো ঘৰতে হৈছে, এই মই যাযাব, মই এতে যাযাব, নিবিচাৰি নিযাব, মই এটি যাযাব, মই এটি যাযাব। মই এটি যাযাবৰ ধৰাৰ দিহিনে দোকানে লৰো, নিবিচাৰি নিজা ঘৰ। ক্ষমা করবেন ফর অল দ্য মিস্টেক্স মধ্যে মধ্যে, কিন্তু সেই আই এম আ ওয়ার্ক ইন প্রগ্রেস, শিখে যাচ্ছি, করে যাচ্ছি, একটু একটু ভুল করে এগিয়ে যাব আপনাদের আদরের মধ্যে। আর মনে হয় একটু জাস্টিস করতে পারছি, অ্যাসামিজ সং গেলাম, ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। মধুমিতা ভট্টাচার্য এটা অসমীয়া গীত হ'ব নেকি, ভালো লাগছে। মঞ্জুরি চন্দনা, থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো। তো আমাদের টাইম একটু শেষ হয়ে যাচ্ছে। আমার পারপাসটাই হলো নট কি আমি নিজের নিজের গাওয়ার ট্যালেন্ট কিছু দেখাই বা প্রস্তুত করি, এটা হলো আপনাদের কমিক রিলিফের জন্য। আই হোপ এটা পারপাস সার্ভ করেছে, আর আশীর্বাদ রাখবেন যাতে আগে গিয়ে আমি আর ডেভেলপ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য লাভ, অনেক লাভ পেয়েছি। আর এখানে আবার আসতে চাইব শতদল ডাউন যদি আপনারা বলেন। তাহলে আমি এখন লাস্টে বাকিগুলো লাইফ স্কিলসের একটু একটু শর্ট কথা বলে দিচ্ছি। নেক্সট লাইফ স্কিলটা হলো গুড কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলটা যদি না হয় আমরা কি করি, কথাগুলো এক্সপ্রেস করতে পারি না, আর নিজের মধ্যে যতই ব্লক সৃষ্টি করব ততই আমাদের আর কমপ্লিকেটেড হয়ে যাবে। কিন্তু কথা বলার ধরনটা, মোড যেটা, চ্যানেল, কাকে আমি বলছি, কি বলছি, কখন বলছি, কেন বলছি, এই সবগুলো কোয়েশ্চেনের আনসারটা সঠিক করে সেরকম কমিউনিকেশনটা রাখলে তাহলে ম্যাক্সিমাম লাভ পাওয়া যায়। কমিউনিকেশন খুব পাওয়ারফুল টুল। কমিউনিকেশন ছাড়া আমাদের নিজের লাইফ খুব কমপ্লেক্স হয়ে যায়। কিন্তু কমিউনিকেশন করার সময় সবসময় লিসেনারকে, আর যাকে আমি বলছি, ও ওনার পজিশনটা সামনে রাখতে, ওনাকে প্রায়োরিটি দিতে হয়। মানে উনি যাতে অ্যাবজর্ব করতে পারে মেসেজটা, ওনার যাতে না হলে তো কিছু এফেক্ট হবে না। কেন কমিউনিকেশনের পারপাসটা কি হলো, কি আমি কিছু একটা বলবো, কিছু একটা প্রকাশ করব, যেটার কিছু একটা এফেক্ট হবে। ঠিক আছে, যদি রিসিভার রিসিভই করতে পারে না বা চায় না বা কিছু কারণে করে না, তাহলে তো আমার যেটা আমি চাইছিলাম সেটা তো হবেই না।
তার জন্য কমিউনিকেশন একটা খুব ইম্পর্টেন্ট, যেখানে all the WH questions, who, what, when, where, why, and the H question, how, এগুলো ভালো করে আনসার করে প্রপার চ্যানেলে প্রপার মিডিয়াম ইউজ করে কমিউনিকেশনটা করতে হয়। আবার কমিউনিকেশনের শুধু সার্ভিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক অনেকেই জানে এই কথাটা খুবই প্রচলিত যে 7% অনলি ওয়ার্ডস, এই ওয়ার্ডস যে আমি বলছি এটা শুধু 7%, বাকি 38% হলো বডি ল্যাঙ্গুয়েজ। আমি আমার বডি ল্যাঙ্গুয়েজ যে আমি বোঝাতে চাইছি কি আমি এখানে এসে খুব সুখী আর আপনাদের সাথে আমার খুব ভালো লাগছে, আই হোপ আই এম বিং এবল টু কমিউনিকেট দেম, যে ইমোশনটা আমার কথার পিছনে যেটা ইমোশন আছে সেটাই হলো টোন। আর টোনটা হলো 38% অফ কমিউনিকেশন। টোনটা ভালো থাকলে কমিউনিকেশন, ওয়ার্ডসটা যদি ঠিকও হয় না, যেরকম আমি ভুল টুটিও করি তাহলে আপনারা মাফ করে দেবেন, হয় কি না। আর নেক্সট 55% হলো বডি ল্যাঙ্গুয়েজ। টোনটা তো হলো ভয়েসের কোয়ালিটি, ভয়েসে কি ইমোশন আসছে ওয়ার্ডসের সাথে সাথে। আর বডি ল্যাঙ্গুয়েজটা হলো পুরো বডির কিরকম, আমি কিরকম দাঁড়াচ্ছি, কিরকম বসছি, কিরকম আমি ড্রেস আপ করছি, আমার আই কন্ট্যাক্ট কিরকম, আমার জেস্চার করছি কিনা হাতের, আর পায়ের মুভমেন্ট কিরকম শিফটিং করছে কি, খুব কিছু নার্ভাস মুভমেন্ট করছে কি, এইগুলো হলো পুরোটাই কমিউনিকেশন। আর কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট টুল, এটা না হলে খুব প্রবলেম। তাছাড়া আর নাম দিয়ে দিয়েছি ম্যানেজমেন্ট অফ ইমোশন। ইমোশন সবাই করে প্রবলেমেটিক ইমোশন আমাদের হয়েছে অ্যাঙ্গার। অ্যাঙ্গারটা কী করে সামলানো যায়, অ্যাঙ্গারটা স্টেজেস অফ অ্যাঙ্গার। আমার যখন রাগ ওঠে তখন আমার বডিতে কি ফিলিং হয়, বডিটা কারো হয়তো গরম হয়ে যায়, কারো হয়তো শিভারিং হয়, কারো মুখটা লাল হয়ে যায়। এই স্টেজে আমি কি অ্যাঙ্গারটা ধরতে পারি, ধরে কি আমি অ্যাকশন নিতে পারি। যেরকম আমি আগেই ফিক্স করে রাখবো, যখন জল পিপাসা হয় তখন আমি গিয়ে ওয়াটার সাপ্লাই দেখবো না, হয় কি না, জল পিপাসা হচ্ছে মানে আমি ফ্রিজে গিয়ে ফ্রিজ থেকে নিয়ে জল খাবো। তার জন্য অ্যাঙ্গার মোমেন্টে আমি রিসার্চ করতে যাবো না, আমি আগের থেকে জেনে রাখবো কি কী করলে আমার অ্যাঙ্গারটা ঠিক হয়। হয়তো একটা ওয়াক নিলে ঠিক হয়, হয়তো বই পড়লে, হয়তো এখান থেকে দূরে গেলে ঠিক হয়। যেটাই আমার রেমেডি অ্যাঙ্গার কারেক্ট করা, এই ফার্স্ট স্টেজে অ্যাঙ্গারটা অ্যারেস্ট করে আমি সেটা অ্যাপ্লাই করতে পারছি কিনা, সেটা হলো ম্যানেজমেন্ট অফ ইমোশন। নট অনলি অ্যাঙ্গার, যা বাকি যা ইমোশনস আছে সেরকম। থিঙ্কিং রিলেটেড লাইফ স্কিলসটা হলো প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, ক্রিয়েটিভ থিঙ্কিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। এই সবগুলো হলো থিঙ্কিং রিলেটেড। কেন লাইফটা আমাদের সলভ করার দরকার, অনেক জায়গায় আমাদের থিঙ্কিংটা ঠিক রাখতে হয়, যাই যে বলছে সেরকম চলতে হবে না। আমাদের একটা নিজের ব্রেইনটা, নিজের র্যাশনালিটিটা আমাদের ইউজ করতে হবে। তো ক্রিয়েটিভলি কী করে থিঙ্ক করবো, ক্রিটিক্যালি কী করে থিঙ্ক করবো, প্রবলেম কী করে সলভ করবো, আর ডিসিশন কী করে নেব, খুব ইম্পর্টেন্ট। এইগুলো সবাই ট্রেনিং হয় লাইফ স্কিলসের মধ্যে। আর লাইফ স্কিলস ট্রেনিং যারা পার্সোনালিটি ডেভেলপমেন্টের অন্তর্গত হয়, এইটাকে আর এক স্টেপ আগে নিয়ে যখন পার্সোনালি একজন করে অ্যাপ্লাই করা হয় সেটাকে বলে লাইফ কোচিং। এখন আজকালকে লাইফ কোচিংটা গ্রুপেও হচ্ছে, কিন্তু আমি ভাবি না এটা খুব একটা এফেক্টিভ। তবু লাইফ কোচিং যদি মানে কমার্শিয়াল রিজনে গ্রুপেও হয়, গ্রুপ কোচিং বলে এটাকে, কিন্তু তখন কি হয় মানে ইম্প্যাক্টটা তো অফকোর্স হবে না যতটুকু 1-to-1 কোচিংয়ে হয়। এই লাইফ স্কিলসগুলো নিয়ে একজনকে প্রবলেম সলভ করা, যেরকম এখন মধুমিতা ভট্টাচার্য আমাকে বললো কি এটা কীরকম করি, তা ওনার পার্টিকুলার কেসটা নিয়ে ওখানে অ্যাপ্লাই করে, ওনার পার্টিকুলার গোল ফিক্স করে, ওনার ওনার নিয়ে কনসেন্ট নিয়ে কি হোয়াট ইজ ইয়োর গোল, এটা কি ঠিক হবে আপনার জন্য, এটা দিয়ে যে কি আপনি কাজ করতে চাইছেন, তাহলে এই গোলটা করার জন্য অ্যাকশন প্ল্যানটা কী হবে, তাহলে আমি ফলো আপ সাপোর্ট কী দেবো, প্রতি সপ্তাহে আপনার কাছে আমি কী করে দাঁড়াবো, কী করে সাপোর্ট দেবো, এইগুলো করাটাই হলো লাইফ স্কিলস। তার জন্য এইগুলো অ্যাপ্লাই করাটাই হলো লাইফ কোচিং। তো পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্যান বি ডান অন লার্জ স্কেল, ইট ইজ আ বিট লাইটার, এটা একটু লাইটার ব্যাপার। আর এই লাইফ স্কিলসগুলোর নলেজ নিয়ে গোল ওরিয়েন্টেড একজনকে হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়া, সাপোর্ট দেওয়া, সাউন্ডিং বোর্ড হওয়া, পারসেপশন ক্লিয়ার করা, একজনকে হাতে ধরে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাকে বলে লাইফ কোচিং, যেটা আজকালকে খুব পপুলার হচ্ছে। আমি একজন লাইফ কোচ, আমি ইউএসএ থেকে সিম্বায়োসিস ইনস্টিটিউট থেকে করা আমার ভাগ্য হয়েছে। আমি সার্টিফাইড রিলেশনশিপ আর ম্যানেজমেন্ট কোচ। আর সঙ্গে থাকবেন। এখন আই থিঙ্ক আমাদের টাইম হয়ে গেছে। আই এম সো থ্যাঙ্কফুল, সবাইকে অশেষ ধন্যবাদ আমাকে এত সাপোর্ট দেওয়ার জন্য। প্রসূন চক্রবর্তী, সর্বাণী চৌধুরী, সবাইকে থ্যাংক ইউ।
আর আবার দেখা হবে। ইমেইলের সঙ্গে থাকবেন যদি কিছু কোয়েশ্চেন আছে, যদি আপনার লাগে কি আমি সলভ করতে পারবো, আপনাকে হেল্প করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আবার শ্রদ্ধা দলদা আর অনুরূপ ফর ইনভাইটিং মি, আমাকে এখানে ডাকার জন্য। আর গানটা আকাশীগঙ্গা, সময়টা নেই। আকাশীগঙ্গা আমি খুব ভালোবাসি, পারমিতা দাস, কিন্তু যদি আবার আমি আসতে পারি তাহলে জরুর শোনাবো। এখন আমি ইউটিউবকে রেফার করে দেবো আপনার এই শখটা পুরা করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। অনেক স্নেহ প্রেম সব কিছু, আর খুব ভালো লেগেছে। তাহলে আমার টাইম হয়ে যাচ্ছে, আপনাদের টাইম ভ্যালুয়েবল, আমি টাইমটা রেসপেক্ট করি। পরে আবার দেখা হবে। অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। এখন হয়তো আমার লাইফটা বন্ধ করতে হবে। বন্ধ করলি কি অনুরূপ শ্রদ্ধা দলদা? থ্যাংক ইউ। আমি পারমিশন চাইছি কি এটা প্রোগ্রামটা কি শেষ করবো, বলছে থ্যাংক ইউ বলছে দিদি আমার। চন্দনা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসাধারণ সন্ধ্যা, থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে কন্ট্যাক্ট করতে ভালো লাগবে আমার, কেন আপনি আমাকে এত অ্যাপ্রিসিয়েট করছেন। থ্যাংক ইউ। এন্ডটা কি করি, আবার আসো বন্ধুতে। ছোট পেশা থ্যাংক ইউ সো মাচ। আপনারা প্রসূন চক্রবর্তী, ইন্টারলি ওয়েটিং ফর নেক্সট। আমি খুব খুশি আজকে, আমার তো দিন খুব ভালো কাটবে। আমি এখন মিউজিক লাগিয়ে একটু এনজয় করবো, ডান্স করবো। আর থ্যাংক ইউ সো মাচ দিদিরা, ফ্রেন্ডস, ফ্যামিলি, নিউ ফ্রেন্ডস, নতুন বন্ধুরা, সবাইকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। অনেক প্রেম, আদর, সব কিছু দিয়ে, রেসপেক্টস, রিগার্ডস দিয়ে আমি বন্ধ করছি। আসছি, আবার দেখা হবে। বাই।